আচ্ছা, আমরা বলে দিই যে চাহিদা বিধি কাকে বলে। চাহিদা বিধি হচ্ছে যা হচ্ছে কোনো একটা দ্রব্যের দামের সাথে অন্যান্য সকল অবস্থা স্থির রেখে, আমাদের যা অন্যান্য অবস্থাগুলো আছে যেগুলো চাহিদাকে প্রভাবিত করতে পারে, এই সকল অবস্থা স্থির রেখে কোনো দ্রব্যের দামের সাথে চাহিদার যে বিপরীতমুখী সম্পর্ক বা চাহিদার যে বিপরীতমুখী ক্রিয়া, সেটাকে আমরা মূলত চাহিদা বিধি বলে। অর্থাৎ আমার দামের সাথে অন্যান্য সকল অবস্থা স্থির, দাম আর চাহিদা এর বিপরীতমুখী সম্পর্ক। ঠিক আছে, কি সম্পর্ক? বিপরীতমুখী সম্পর্ক। অন্যান্য সকল অবস্থা স্থির, যখন দাম বাড়ে চাহিদা তখন কমে, আবার যখন দাম কমে চাহিদা তখন বাড়ে। এই যে সম্পর্ক, এই সম্পর্ক বা এই নিয়মটাকেই আমরা বলি মূলত চাহিদা বিধি। তাহলে এটা যদি আমরা সুন্দর করে বলতে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছিলাম যে চাহিদা বিধি হচ্ছে অন্যান্য সকল অবস্থা স্থির রেখে দাম বাড়ার সাথে সাথে চাহিদা বাড়বে এবং চাহিদা বাড়ার সাথে সাথে দাম কমার সাথে সাথে চাহিদা যে বাড়বে, এর যে দাম আর চাহিদার মধ্যে যে বিপরীতমুখী সম্পর্ক, সেটার নামই হচ্ছে চাহিদা বিধি। তো এই চাহিদা বিধিটা আমরা কিসের মাধ্যমে দেখাতে পারি? এই চাহিদা বিধিটাকে আমরা দুইটা মাধ্যমে দেখাতে পারি। একটা হচ্ছে সূচি, একটা হচ্ছে সূচি, একটা রেখা আর সমীকরণ। কি? সমীকরণ। এই তিনটা জিনিসের মাধ্যমে আমরা চাহিদা বিধিটাকে দেখাতে বলছিলাম যে কয়েকটা ভাবে আমরা দেখব। কি কি দেখব? সূচির মাধ্যমে দেখব, রেখার মাধ্যমে দেখব, সমীকরণের মাধ্যমে দেখব। আমরা চাহিদা যেটা সূচির মাধ্যমে দেখব সেটাকে বলা হয় মূলত চাহিদা সূচি। কি বলা হয়? চাহিদা সূচি। অতএব সূচির মাধ্যমে যখন আমরা চাহিদা বিধিকে প্রকাশ করি সেটার নাম হচ্ছে চাহিদা সূচি, রেখার মাধ্যমে প্রকাশ করলে সেটার নাম চাহিদা রেখা, আর যখন সমীকরণের মাধ্যমে প্রকাশ করি সেটার নাম হচ্ছে চাহিদা সমীকরণ। আচ্ছা, তোমরা কি কেউ চাহিদা সমীকরণ জানো কি, বা কোনটাকে আমরা চাহিদা সমীকরণ আসলে বলি? যদি কেউ জানো যে চাহিদা সমীকরণটা আসলে কি, তাহলে একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানায় দাও তো। দ্রুত দ্রুত জানাও। চাহিদা সমীকরণ লিখে দ্রুত কমেন্টে জানাও, দ্রুত। আচ্ছা, আমরা আগে দেখবো যে আসলে চাহিদা কিসের উপর নির্ভর করে। চাহিদা কিসের উপর নির্ভর করে? আমরা চাহিদা ফাংশনটাকে দেখব। কি দেখব? চাহিদা ফাংশন দেখব। দেওয়া আছে, মিষ্টু দাস বলছে যে কিউড ইকুয়াল 10 - 2p। আচ্ছা, হয়েছে a - bp। শেখ হামজা, হ্যাঁ শেখ হামজা ঠিক আছে, দুজনেরই ঠিক আছে। আচ্ছা, আমরা আগে দেখব আমাদের চাহিদা যে ফাংশন সেটা চাহিদা কার উপর নির্ভর করে। আমরা যদি চাহিদা সমান কিউডি ধরি, কি ধরি? কিউডি, তাহলে এটা নির্ভর করে আমরা এই ফাংশনের মাধ্যমে দেখাই। অতএব আমরা ফাংশন দিয়ে কি দেখাই? নির্ভরশীলতা, অনির্ভরশীলতা। এখানে নির্ভরশীল চলক কোনটা, অনির্ভরশীল চলক বা স্বাধীন চলক কোনটা। তাহলে এই ফাংশনের মধ্যে যেটা থাকে সেটার নাম হচ্ছে স্বাধীন চলক। তো কিউডি সবসময় নির্ভরশীল চলক। কার উপর নির্ভর করতেছে? এই ফাংশনের মধ্যে যেগুলো থাকবে, পি এস টি। ঠিক আছে, এরকম অনেকগুলা আছে। এখানে তোমরা দেখতে পারো যে পিসি, পিএস, অনেকগুলো আছে এরকম। এগুলোর উপর নির্ভর করে, কিন্তু মূলত নির্ভর করে কিসের উপর? পি এর উপর। অতএব কোনো একটা দ্রব্যের দামের উপর নির্ভর করে চাহিদা। কিসের উপর নির্ভর করে? কোনো একটা দ্রব্যের দামের উপর নির্ভর করে চাহিদা। তো
তো এই বেসেই আসলে আমরা পুরো চাহিদাটা বর্ণনা করার চেষ্টা করি, পুরো চাহিদাটা। তাহলে আমরা চাহিদা ফাংশনে দেখতেছি যে চাহিদা নির্ভর করতেছে মূলত দামের উপর। তাহলে আমরা লিখতে পারি যে কিউড ইকুয়াল এফ অফ পি, এটাতেই আমরা বেশি দেখি ব্যবহার হয়। এছাড়াও আমাদের টেস্ট, প্রেফারেন্স, তারপরে কমপ্লিমেন্টারি গুডস, সাবস্টিটিউট গুডস। আমরা সোজা কথায় যদি চাহিদা সূচি বলি, চাহিদা সূচি কাকে বলে খুব সোজা কথায় বলা যায়, এত ঘুরায় পেঁচায় বলার বা বইয়ের অনুযায়ী বলার যে বলতে হবে এমনটা না। চাহিদা সূচি হচ্ছে, তোমরা সবসময় সহজ ভাষায় বলার চেষ্টা করবা। চাহিদা সূচি হচ্ছে কি? চাহিদা সূচি হচ্ছে আমার চাহিদা বিধির গাণিতিক প্রকাশ। চাহিদা বিধির কি প্রকাশ? গাণিতিক প্রকাশ। বা চাহিদা বিধির সারণিক প্রকাশকেই আমরা কি বলি? চাহিদা সূচি বলি। ঠিক আছে, অর্থাৎ টেবিল আকারে প্রকাশকেও আমরা বলতে পারি যে সূচি। অর্থাৎ আমরা চাহিদা বিধি বলছিলাম যে দাম বাড়ার সাথে সাথে চাহিদা কমে। এই যে আমরা গাণিতিকভাবে প্রকাশ করলাম আমাদের চাহিদা বিধি, দাম যত বাড়ছে 1 টাকা থেকে 2 টাকা, 2 টাকা থেকে 3 টাকা, 3 টাকা থেকে 4 টাকা, অপরদিকে আমাদের চাহিদা কমছে। কি হয়েছে? কমছে। অর্থাৎ দাম যত বাড়ছে চাহিদা তত কমছে। বিপরীত পক্ষ থেকে যদি আমরা দেখি তাহলে দেখবো যে 4 টাকা যখন দাম 6 একক চাহিদা, যখন দাম কমছে আমার চাহিদা বাড়ছে, যখন দাম আরও কমছে আমার চাহিদা আরও বাড়ছে, যখন আরও কমছে আরও বাড়ছে। অথবা আমরা সহজ ভাষায় বলতে পারি যে চাহিদা বিধির গাণিতিক বা সংখ্যাত্মক প্রকাশকে আমরা কি বলি? চাহিদা সূচি বলি। এরপর হচ্ছে চাহিদা রেখা। চাহিদা রেখা এটাও যদি আমরা সোজাভাবে বলতে চাই, খুব সহজ ভাষায় বলি, তাহলে কি বলবো? চাহিদা রেখা কাকে বলবো? চাহিদা রেখা তাকেই বলবো যে আমরা চাহিদা বিধির যদি জ্যামিতিক রূপ দেখাই তাহলে এই জ্যামিতিক রূপকেই বলি চাহিদা রেখা। বা আরও যদি বলতে চাও যে চাহিদা সূচির জ্যামিতিক রূপকেই বলা হয় চাহিদা রেখা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জ্যামিতিক রূপ। কি রূপ? জ্যামিতিক রূপ। এটা হচ্ছে সহজ ভাষা, তোমাদের বইয়ে আরো সুন্দর করে ভাষা দেওয়া আছে, তবে তোমার বোঝার জন্য, তোমাদের বোঝার সাথে খুব সহজ ভাষা আমি ব্যবহার করতেছি। দেখো চাহিদা রেখা কি দেখাচ্ছে? চাহিদা বিধির জ্যামিতিক রূপ দেখাচ্ছে। যখন দাম 3 টাকা, চাহিদা কত? 8 একক। দাম কমে 2 টাকা, চাহিদা কত? 10 একক। দাম কমে 1 টাকা, চাহিদা 12 একক। অর্থাৎ দাম যত কমছে চাহিদা তত বাড়ছে। অপরপক্ষে দাম যত বাড়ছে চাহিদা ঠিক ততই কমছে। ঠিক আছে, যখন 1 টাকা 12 একক, 2 টাকা 10 একক, 3 টাকা 8 একক, দাম বাড়ার সাথে সাথে এটা কমে গেছে, আবার দাম কমার সাথে সাথে এটা বেড়ে গেছে। অনেকটি শেয়ার করলাম ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, শেয়ার করতেই থাকো, তোমাদের নির্বাচন করা হচ্ছে। এরপর আসি চাহিদা সমীকরণ। আসলে চাহিদা সমীকরণ কি দেখায়? চাহিদা সমীকরণও এটা হচ্ছে একটা গাণিতিক ব্যাখ্যা। এই গাণিতিক ব্যাখ্যা হচ্ছে চাহিদা বিধির। কিসের? চাহিদা বিধির গাণিতিক ব্যাখ্যা হচ্ছে চাহিদা সমীকরণ, এ মাইনাস পিপি। এটা হচ্ছে আমার বেসিক সমীকরণ। চাহিদা কি? বেসিক সমীকরণ। চাহিদা সমীকরণ বলতে আমরা চলে আসি এ মাইনাস বিপিতে, যেখানে এ হচ্ছে একটা ধ্রুবক, এ কি একটা ধ্রুবক।
এ একটা ধ্রুবক সংখ্যা, বি হচ্ছে রেখার ঢাল, কিসের ঢাল? রেখার ঢাল, আর পি হচ্ছে ওই দ্রব্যের দাম, ওই দ্রব্যের দাম। অতএব আমরা যেই দ্রব্যের চাহিদা দেখতেছি ওই দ্রব্যের দাম। এখন এখানে কথা হচ্ছে রেখার ঢাল। রেখার ঢালটা কি? রেখার ঢাল আমরা কেমনে রেখার ঢালটা আমরা কেমনে বের করব? ঠিক আছে, তবে রেখার ঢালটা আসলে কি আমরা রেখার ঢালটা একটু দেখার চেষ্টা করব। দেখো এখানে রেখার ঢালের সামনে কি আছে? মাইনাস সাইন আছে। কি সাইন আছে? মাইনাস সাইন আছে। এই মাইনাস সাইনটার কারণে এটা বিপরীতমুখী সম্পর্ক দেখায়। তো আমরা এটা দুইভাবে রেখার ঢাল আমরা এখানে দেখতে পারি। একটা হচ্ছে জেনারেলি বলতে পারি যেখানে যেহেতু মাইনাস সাইন আছে এটা বিপরীতমুখী সম্পর্ক করে, অর্থাৎ দাম বাড়ার সাথে সাথে এটা ঋণাত্মকভাবে আমাদের বিক্রিয়া করে। দাম যত বাড়ে এটা চাহিদা তত কমে, আবার দাম যত কমে চাহিদা তত বাড়ে, এটা একটা দেখতে পারি। আবার আমরা অন্তরীকরণের মাধ্যমে আমরা এটাকে দেখতে পাই। কিভাবে দেখতে পাই? দেখো আমরা যদি এটাকে অন্তরীকরণ করি, অর্থাৎ কিউডিকে অন্তরীকরণ করি, তো কিউডি অন্তরীকরণ করব কিসের সাপেক্ষে? আমার চলক সাপেক্ষে। কি সাপেক্ষে? চলক সাপেক্ষে। অতএব এখানে আমার স্বাধীন চলক কি? পি। তাহলে আমরা একে যখন আমরা করব, অর্থাৎ কিউকে যখন আমরা করতে যাচ্ছি তখন কি সাপেক্ষে করব? ডি ডিভাইডেড বাই ডিপি, এটাকে আমরা করতেছি। ঠিক আছে, এটাকে যখন অন্তরীকরণ করব ঠিক আমার এই অংশটাকেও সেমভাবে দিতে হবে গুণ ডিপি। ঠিক আছে, এ মাইনাস ডিপি। অন্তরীকরণের নিয়ম কি? অন্তরীকরণের নিয়ম হচ্ছে যেগুলো ধ্রুবক সংখ্যা থাকবে এগুলোর মান 0, এগুলোর মান কি? 0। আর চলকের পাওয়ার থেকে 1 বিয়োগ। চলকের পাওয়ার থেকে কি বিয়োগ? 1 বিয়োগ। সহগের কোনো কাজ নাই, অন্তরীকরণে সহগের কোনো কাজ নাই। তো আমরা যখন এটা করব তো আমার এটার সাথে যখন হচ্ছে ডি ডিভাইডেড বাই ডিপি ইন্টু এ মাইনাস ডি ডিভাইডেড বাই ডিপি, এখানে যদি আমরা সামনে নেই এই অংশটুকুকে, আমাদের বিটাকে, তো আমার এদিকে কি থাকে? পি। পি এর উপর পাওয়ার কত? পি এর উপর পাওয়ার 1। তো 1 থেকে আমাকে 1 বাদ দিতে হচ্ছে, আমার এইটা থাকে। তাহলে এখানে আমরা জানি যে এটা ধ্রুবক। এ কি? ধ্রুবক। তাহলে ধ্রুবকের মান কি হয়? 0 হয়। ধ্রুবকের মান কি হয়? 0 হয়। আর আমার সহগ বি যা আছে তাই। আর এখানে আমার এটা যখন আমি বের করতেছি তখন 1 - 1 মানে হচ্ছে ইন্টু পি ইন্টু 0, পি টু দি পাওয়ার 0। পি টু দি পাওয়ার 0 মানে কি? পি টু দি পাওয়ার 0 মানে কোনো কিছুর উপরে যখন 0 পাওয়ার থাকে এটার মান হচ্ছে 1। এটার মান কি? 1। তাহলে বি ইন্টু 1 সমান কি? মাইনাস বি। তাহলে এটা দ্বারা আমার রেখার ঢাল নির্দেশ করতেছে, যেটা দ্বারা আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে আমার বিপরীতমুখী সম্পর্ক দেখাচ্ছে। বুঝতে পারছো নাকি বুঝো নাই? এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে আমরা চাহিদা রেখার ঢাল সাধারণভাবে কিভাবে বের করব? রেখার ঢাল কিভাবে বের করব? আমরা জানি যে ঢাল সমান অধীন চলকের পরিবর্তন ভাগ স্বাধীন চলকের পরিবর্তন। বোঝা গেছে? আমরা ঢাল সমান জানি যে অধীন চলকের পরিবর্তন ভাগ স্বাধীন চলকের পরিবর্তন। তো এটাকে যদি আমরা দেখি মূলত, তো আমরা এটাকে আরেকভাবে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে ডেল ওয়াই। অতএব ওয়াই অক্ষের পরিবর্তন ভাগ ডেল এক্স অক্ষের পরিবর্তন। ঠিক আছে, আমরা এটা এভাবে করতে পারি, ডেল ওয়াই ভাগ ডেল এক্স। বোঝা গেছে? স্বাধীন অক্ষের আমরা বলছি যে অধীন অক্ষের চলকের পরিবর্তন ভাগ স্বাধীন
চলকের পরিবর্তন। এটা করলে আমরা ঢাল পাবো, অথবা ঢাল সমান আমরা এটাও করতে পারি ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স। এটা হচ্ছে আমাদের গতানুগতিক নিয়ম অনুসারে এটা, কিন্তু মার্শালিয়ান যখন থিওরি আসছে, কি থিওরি আসছে? মার্শালিয়ান থিওরি আসছে। মার্শাল কি দেখাইছে? মার্শাল এখানে একটু চেঞ্জ করে দিছে, এক্স অক্ষে নিয়ে আসছে, এক্স অক্ষে নিয়ে আসছে স্বাধীন চলক, সরি অধীন চলক, আর এদিকে নিয়ে আসছে স্বাধীন চলক। অর্থাৎ মার্শাল স্বাধীন অধীনটাকে চেঞ্জ করে দিছে। কি করে দিছে? চেঞ্জ করে দিছে, ঠিক আছে? এটাকে চেঞ্জ করে দিছে, মার্শাল যেভাবে করে দিছে এভাবেই তখন থেকেই আছে। আর কোনো অর্থনীতিবিদ আসে নাই, বা এখনো সেরকম কোনো অর্থনীতিবিদ তৈরি হয় নাই যে মার্শালের এই ধারণাকে চেঞ্জ করে দিবে। তাহলে তোমরা মনে রাখবা যে যদি এভাবে করো তবুও হবে, যদি এই অক্ষ আর এই অক্ষ ধরে করো তবুও তোমরা রেখার ঢাল নির্ণয় করতে পারবা। ক্লিয়ার? এরপর হচ্ছে আমরা চাহিদা সমীকরণ, কোন একটা উদাহরণ থেকে চাহিদা সমীকরণ, বা কোন একটা সূচি থেকে চাহিদা সমীকরণ, বা আমার কোনো আমার চাহিদা দেওয়া আছে, আমি চাহিদা সমীকরণ কিভাবে গঠন করব আমরা এটা একটু দেখব। মনে করো দেওয়া আছে কোনো একটা দাম, দ্রব্যের প্রাথমিক দাম পি সমান দেওয়া আছে 100। কত দেওয়া আছে? 100। আর এইখানে চাহিদা দেওয়া আছে, মনে করো যে যখন পি 100, চাহিদা মনে করো যে 20 একক। কত একক? 20 একক। যখন এই দাম বৃদ্ধি পাইছে, কি পাইছে? বৃদ্ধি পাইছে অথবা কমে গেছে, যেটাই হোক আর কি। মনে করো দাম P2 হয়ে যখন 110 টাকা হয়েছে, তখন চাহিদা Q2 কমে যে মনে করো 16 একক হয়েছে। কত একক হয়েছে? 16 একক। এটা দেওয়া আছে, তোমাকে বলছে যে চাহিদা সমীকরণ গঠন করো। কি সমীকরণ গঠন করো? চাহিদা সমীকরণ গঠন করো। অতএব তোমাকে নিয়ে আসতে হবে, এইটাকে নিয়ে আসতে হবে QD ইকুয়াল A মাইনাস বিপি এর সাপেক্ষে। কি সাপেক্ষে? QD ইকুয়াল বিপি A মাইনাস বিপি এর সাপেক্ষে। এটাকে তখন তোমরা কিভাবে করবা, এটা গঠনের একটা সূত্র আছে, সুন্দর সূত্র। আমরা এটা একটু দেখব। সমীকরণ গঠন, ঠিক আছে? কি গঠন? সমীকরণ গঠন। এটা হচ্ছে আমরা দুই অংশে নিব, একটাকে দাম অংশে নিব আর একদিকে চাহিদা অংশ নিব। QD মাইনাস Q1, Q1 মাইনাস Q2 ইকুয়াল P মাইনাস P1, P1 মাইনাস P2। এভাবে আমরা এটাকে সাজায় নিব, নিয়ে জাস্ট মানগুলা এখানে বসায় দিব। দিলেই যা পাবো সেটাই হবে আমার কি? চাহিদা সমীকরণ। কি হবে? চাহিদা সমীকরণ। তোমরা এটা তুলে নাও, নিয়ে নেক্সট ক্লাসে আমাকে এটা করে দেখাবা, এটা সমাধান করে আমাকে নেক্সট ক্লাসে দেখাবা। নেক্সট ক্লাসে দ্রুত তুলে নাও। আমি সূত্র লিখে দিছি, তোমরা জাস্ট ফালাইবা আর এখান থেকে সমীকরণটা গঠন করে দেখাবা। ওকে, তাহলে আমি মিশাই দিলাম। আচ্ছা, চাহিদা স্থিতিস্থাপকতা আমরা একটু দেখবো আজকে। স্থিতিস্থাপকতা, তো চাহিদা স্থিতিস্থাপকতা একটু দেখবো। চাহিদা স্থিতিস্থাপকতা আসলে কি? চাহিদা স্থিতিস্থাপকতা কাকে বলে তোমরা কি জানো? আসলে স্থিতিস্থাপকতা কি জানো? কাকে বলে চাহিদা স্থিতিস্থাপকতা?
সুমাইয়া ইসলাম তানজিনা, স্যার আপনার আগের ক্লাসগুলো কোথায় পাবো? দেখো ডেসক্রিপশনে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তুমি লিঙ্কে ক্লিক করে ইউটিউব থেকে দেখে নিও। তোমরা সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটাকে, তাহলে তোমরা অটোমেটিক পেয়ে যাবা। আচ্ছা, আমরা চাহিদা স্থিতিস্থাপকতা বলতেছি, কাকে আসলে চাহিদা স্থিতিস্থাপকতা বলা হচ্ছে সেটা একটু দেখবো। চাহিদা স্থিতিস্থাপকতা কাকে বলে? কে বাবা? পাবা না কেউ? নাকি গান গাওয়ার ভয়ে তোমরা কিছু বলতেছো না? কোনটা? স্যার আজকে পুরস্কার আছে নাকি শেয়ারে? জি স্যার, আজকে শেয়ারে পুরস্কার আছে। আচ্ছা, দামের পরিবর্তনের হার এবং চাহিদার পরিবর্তনের হার, এই দুইয়ের অনুপাতকে চাহিদা স্থিতিস্থাপকতা বলে। হ্যাঁ, সুন্দর। অতএব এক কথায় আমরা যদি বলতে যাই যে আমার স্বাধীন অক্ষের পরিবর্তনের কারণে অধীন অক্ষ কতটুকু সাড়া দিচ্ছে, এই যে সাড়া দেওয়ার অনুপাতকে আমরা বলি চাহিদা স্থিতিস্থাপকতা। এটাকেই বলি মূলত স্থিতিস্থাপকতা। অতএব এক কথায় দামের পরিবর্তনের কারণে চাহিদা কতটুকু সাড়া দিচ্ছে, কতটুকু পরিবর্তন হচ্ছে, এর যে অনুপাত সেটার নামই হচ্ছে চাহিদা স্থিতিস্থাপকতা। তো আমরা এটাকে যখন লিখি যে স্থিতিস্থাপকতা ইসি, অতএব আমরা ই দিয়ে প্রকাশ করি স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি, ঠিক আছে। আর আমরা দাম সাপেক্ষে যদি করি তাহলে এটাকে বলি ইপি, অর্থাৎ ইলাস্টিসিটি অফ প্রাইস। এটা আমরা দেখি মূলত বলি যে চাহিদার শতাংশিক পরিবর্তন। কি পরিবর্তন? শতাংশিক পরিবর্তন ভাগ দামের শতাংশিক পরিবর্তন। এটাই হচ্ছে মূলত আমার চাহিদা স্থিতিস্থাপকতা দাম সাপেক্ষে। কি সাপেক্ষে? দাম সাপেক্ষে, ঠিক আছে। পুরস্কার আছে নাকি? জি না ভাইয়া, মেনশনে পুরস্কার নাই। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে যে আমি চাহিদার শতাংশিক পরিবর্তন কেমনে বের করব, দামের শতাংশিক পরিবর্তন কেমনে বের করব। আসলে এটা কিভাবে বের করা যায় এটা আমরা একটু দেখব। আমরা প্রাথমিক দাম দেখব। কি দাম দেখব? আমরা এখানে দেখব প্রথমে চাহিদার পরিবর্তন। কিসের পরিবর্তন? চাহিদা পরিবর্তন। অতএব এটা যদি আমরা সাংকেতিকভাবে লিখি তাহলে ডেল কিউডি, তাহলে কি হবে? ডেল কিউডি। আমরা আস্তে কিউ ধরি, ডেল কিউ। আর আমরা যে প্রথম দাম চাহিদাটা ধরছি সেটাকে আমরা বলি কিউ। এটা আর গুণন এটার সাথে 100, তাহলে এটা হচ্ছে চাহিদার শতাংশিক পরিবর্তন। অর্থাৎ চাহিদার পরিবর্তন আমরা জানি যে চাহিদার পরিবর্তন সমান কি? ডেল কিউ। আর প্রাথমিক চাহিদা হচ্ছে কিউ, শুধু কিউ। আর এটার সাথে 100 গুণ করলে আমরা পাবো চাহিদার শতাংশিক পরিবর্তন। সেমভাবে আমরা নিচে যদি দামের পরিবর্তন বের করতে চাই শতাংশিক, তাহলে আমাদের যে দামের পরিবর্তন সেটা হচ্ছে ডেল পি ডিভাইডেড বাই মূল যে দাম ছিল, অর্থাৎ প্রাথমিক যে দাম ছিল সেটা হচ্ছে পি, গুণন কত? 100, গুণন কত? 100। তাহলে এটা, এখন এটাকে যদি আমরা এভাবে লিখি, একটু ক্লিয়ার করে লিখি, তাহলে আসবে কি? পরিবর্তন বানানটা ভুল হয়েছে। আচ্ছা, পরিবর্তন, হ্যাঁ ঠিক আছে, ঠিক করে নাও তোমরা, ভুল যেহেতু হয়েছে। আচ্ছা, আমরা এই অংশটুকুকে একটু যদি সাজাই তাহলে আমরা দেখতে পাই এরকম আসে আমাদের ইপি ইকুয়াল আসে উপরে ডেল কিউ ডিভাইডেড বাই কিউ গুণন 100 আর নিচে ডেল পি ডিভাইডেড বাই পি ইন্টু 100। তো 100 কি হয়? কেটে যায়। উপরে নিচে কি থাকে? উপরে থাকে ডেল কিউ ডিভাইডেড বাই কিউ।
তো নিচের যে ভাগটা আছে মিডিলে, এটাকে আমরা যদি গুণে পরিবর্তন করি তাহলে লব আর হরের এক্সচেঞ্জ হয়ে যায়। কি হয়ে যায়? এক্সচেঞ্জ হয়ে যায়। তো এটা থাকে মূলত ডেল কিউ ডিভাইডেড বাই কিউ, আর এখানে পি ডিভাইডেড বাই পি। তো আমরা ডেলগুলো একদিকে নিব, কি করব? ডেলগুলো একদিকে নিব সমন্বয়ের মাধ্যমে, সমন্বয় সূত্র অনুযায়ী। ঠিক আছে, আমরা সমন্বয় সূত্র অনুযায়ী ডেলগুলোকে একদিকে নিলাম, ডেল কিউ ডিভাইডেড বাই ডেল পি ইন্টু পি বাই কিউ। এটা হচ্ছে মূলত আমার চাহিদা স্থিতিস্থাপকতার সূত্র। তাহলে তোমরা খুব সহজে এখন এটা দিয়ে চাহিদা স্থিতিস্থাপকতা বের করতে পারবা। কি করবা? জাস্ট তোমাকে চাহিদার পরিবর্তন বের করতে হবে। তোমার উদাহরণে দেওয়া থাকবে একটা প্রাথমিক চাহিদা দেওয়া থাকবে, একটা পরিবর্তনীয় চাহিদা দেওয়া থাকবে, তারপরে একটা প্রাথমিক দাম দেওয়া থাকবে, একটা পরিবর্তনীয় দাম দেওয়া থাকবে। ঠিক আছে, অতএব এই দুটা থেকে তোমরা প্রথমে পার্থক্য বের করে নিবা, যে ডেল কিউ, তারপরে ডেল পি, তারপরে প্রাথমিক যেগুলো আছে এগুলো জাস্ট বসায় দিয়ে গুণ করে দিবা, দিয়ে কাটাকাটি করবা, বাস তোমরা চাহিদা স্থিতিস্থাপকতা পেয়ে যাবা। এখন চাহিদা স্থিতিস্থাপকতা আমরা দেখি কয়েক ধরনের আছে। কি আছে? কয়েক ধরনের চাহিদা স্থিতিস্থাপকতা আছে। এটার ভিত্তিতে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে স্থিতিস্থাপক আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক। কি কি? একটা হচ্ছে স্থিতিস্থাপক, একটা হচ্ছে অস্থিতিস্থাপক। ঠিক আছে, স্থিতিস্থাপক আমরা কাকে বলতেছি? স্থিতিস্থাপক হচ্ছে যখন চাহিদা স্থিতিস্থাপকতার মান 1-এর থেকে বেশি হবে। কি হবে? 1-এর থেকে বেশি হবে, সেটাকে বলতেছি আমরা স্থিতিস্থাপক। আর 1-এর থেকে কম হলে অস্থিতিস্থাপক। আর যখন 1 হবে স্থিতিস্থাপকতার মান 1 বা 1-এর সমান হবে, তখন সেটাকে বলবো আমরা সমানুপাতিক স্থিতিস্থাপক বা একক স্থিতিস্থাপক। ঠিক আছে, আরও আমরা দুই ধরনের দেখি, একটা হচ্ছে অসীম স্থিতিস্থাপক আর একটা হচ্ছে শূন্য স্থিতিস্থাপক। অর্থাৎ এই 5 ধরনের স্থিতিস্থাপকতা আমরা দেখি। তোমাদের বইয়ে দেখবা এটা খুব সুন্দর করে দেওয়া আছে, এবং কোন দ্রব্যের ক্ষেত্রে বা কোন চাহিদাটা আমার স্থিতিস্থাপক, কোনটা অস্থিতিস্থাপক, কোনটা শূন্য স্থিতিস্থাপক, কোনটা অসীম স্থিতিস্থাপক, কোনটা একক স্থিতিস্থাপক, সেটাও দেওয়া আছে। তোমরা এই উদাহরণগুলো খুব 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 ভালো করে পড়বা। এই উদাহরণগুলো থেকে দেখবা যে একটা প্রশ্ন তোমাদের নিশ্চিত থাকবে। ক্লিয়ার? এটা গ অথবা ঘ। তাহলে এখান থেকে প্রশ্ন কেমন হতে পারে? কথা হচ্ছে এখান থেকে প্রশ্ন দুইটা হয়, অর্থাৎ এই অধ্যায় থেকে প্রশ্ন দুইটা হয়, একটা হচ্ছে চাহিদা অংশ, একটা হচ্ছে যোগান অংশ। তো চাহিদা অংশ থেকে একটা প্রশ্ন আসবে, এটা নিশ্চিত থাকো যে একটা প্রশ্ন না, এই বছরে মনে হয় যে টোটালি এখান থেকে 3টা প্রশ্ন হতে পারে, তার মধ্যে চাহিদা অংশ থেকে 2টাও হতে পারে। অর্থাৎ তোমরা এখান থেকে একটা নিশ্চিত প্রশ্ন পাবা। কিরকম প্রশ্ন পাবা? প্রথমে তোমাদের প্রশ্ন এরকম হতে পারে যে উপযোগ কাকে বলে। ঠিক আছে, তারপরে খ নম্বর প্রশ্নে থাকতে পারে যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কি, ব্যাখ্যা করো। তারপরে গ নম্বরে তোমাদের এরকম একটা, মনে করো যে সূচি বা রেখা দিল, মনে করো সূচি দিল, দিয়ে বললো যে চাহিদা রেখা অঙ্কন করো, করে বিশ্লেষণ করো। তোমরা চাহিদা রেখা অঙ্কন করে বিশ্লেষণ করলা। তারপরে উদাহরণ থেকে তোমাকে বললো যে চাহিদা স্থিতিস্থাপকতা নির্ণয় করো, এবং এটাকে বলো যে এটা কোন ধরনের চাহিদা স্থিতিস্থাপকতা। অর্থাৎ এই প্যাটার্নে তোমাদের এখান থেকে একটা প্রশ্ন হতে পারে। হতে পারে মানে হবেই। তো আজকে এই পর্যন্ত। আমরা নেক্সট ক্লাস যোগান নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? যোগান। একদম যোগান নিয়ে, যোগানের খুঁটিনাটি সব উদ্ধার করে দিব, এবং সাথে ভারসাম্যও পড়ব। ওকে।